চৈতির সাথে বিয়ে ভেঙে দিয়ে ঝিলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনতি চলে গিয়েছিল সাক্ষ্যর গায়ে হলুদের অনুষ্ঠানে, আর সেখানে গিয়ে সাক্ষ্যকে সবটা বলে দেয় যে ঝিল ব্যাঙ্গালোর চলে যাচ্ছে আর কোনোদিনও ঝিল এখানে আসবে না, তোমার মুখোমুখি হবে না। আশা করছি বুঝতে পেরেছো সবটা। এরপরে সাক্ষ্য মনে মনে ভাবে তার মানে ঝিল আমাকে যে কথাগুলো বলেছিল সেটা সবটাই ছিল একটা মিথ্যে কথা, যাতে আমি ওকে ডিভোর্সের সইটা করে দিই। কিন্তু এখন তো আমার কাছে পুরো হিসাবটাই মিলে গেল। না না ঝিল, আমি তোমাকে এইভাবে কোথাও যেতে দেব না। এরপর সাক্ষ্য তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ঝিল তো বাসে করে যাচ্ছে স্টেশনে, আর তারপরেই সাক্ষ্য ভাবে যেভাবেই হোক না কেন ঝিলকে আমায় খুঁজে পেতে হবেই হবে। একবার যদি ঝিল চলে যায় তবে আমি আর ওকে ফিরিয়ে আনতে পারবো না। যা করার আমাকে এখনই করতে হবে, আর যেভাবেই করতে হোক না কেন আমি কোনোভাবেই পিছুপা হব না। এরপর সাক্ষ্য জোরে গাড়ি চালাতে থাকে, আর যথারীতি মাঝ রাস্তায় একেবারে অ্যাক্সিডেন্ট হওয়ার মতন অবস্থা। লোকজন সাক্ষ্যকে ঘিরে ধরে আর বলে, কি ব্যাপার, হ্যাঁ আপনি কিভাবে গাড়িটা চালাচ্ছিলেন? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বড়সড়। তখনই সাক্ষ্য বলে, আমার কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, তাই আমার একটু ব্যস্ততা ছিল, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম গাড়ি চালাবো না জোরে, প্লিজ প্লিজ আমাদের একটু ক্ষমা করে দিন। তখনই সবাই বলে, কিন্তু সাবধানে যান, এরকমভাবে তো অন্যের জীবনও ক্ষতি হতে পারে। এরপর সাক্ষ্য আবারও গাড়িতে উঠে জোরে গাড়ি চালাতে থাকে আর খুঁজতে থাকে ঝিলকে। ঝিল যেই বাসটাতে উঠেছিল সেই বাসটা করেই রওনা দিয়েছে স্টেশনের উদ্দেশ্যে। ঝিলের বস্তি থেকে যেই বাসটা যায় সেই বাসের পেছনেই সাক্ষ্য গাড়ি ছোটাতে থাকে। কিছুক্ষণ পরেই যখন বাসটা দাঁড়িয়ে পড়ে তখন সব প্যাসেঞ্জারই নামতে শুরু করে। এরপর সাক্ষ্য অপেক্ষা করে যে ঝিল এই বাসে আছে কিনা দেখার জন্য। বলতে বলতে ঝিলও সেই বাসের থেকে নামছিল, আর তখনই সাক্ষ্য বলে, ঝিল তুমি জানো আমি তোমার জন্য কতটা সময় ধরে ব্যাকুল হয়েছিলাম। এরপরেই ঝিলকে ডাকতে থাকে, কিন্তু ঝিল ভাবে সে হয়তো পুরোটাই স্বপ্ন দেখছে, আর ভাবে আমি তো চলে এসেছি ওনার থেকে অনেক দূরে, তাও কেন মনে হচ্ছে উনি আমাকে ডাকছেন। না না, এসবে আমাকে কান দিলে হবে না, আমাকে ফিরতে হবে নিজের কাজের জায়গায়। এরপরে সাক্ষ্য আবারও ডাকে, তখন ঝিল পেছনে তাকিয়ে দেখে যে স্বপ্ন না, সত্যি সত্যি সাক্ষ্য এসে দাঁড়িয়েছে। এরপর সাক্ষ্য বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমার কোথাও যাওয়া হবে না। ঝিল বলে, দেখুন আপনি তো নিজের জীবনটা নতুন করে শুরু করতে চলেছেন, তো আপনি শুরু করুন না, তাতে আমি কি করতে পারি বলুন তো? দেখুন আমাকে আমার মতন কাজ করতে যেতে দিন, আমি আর এখানে থাকতে চাই না, আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে গেলে আপনার মুখোমুখি অন্তত আমাকে হতে হবে না। কিন্তু সাক্ষ্য বলে, কোথায় যাবে তুমি? কেন আমাকে মিথ্যে কথাগুলো বলেছিলে? কেন বলেছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে? আসলেই তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি ইচ্ছে করে এই মিথ্যে কথাগুলো আমাকে বলেছো। প্লিজ ঝিল, ফিরে চলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তখন জেদ করেছিলে বলেই আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম, না হলে তোমায় ডিভোর্স দেওয়ার কোনো ইন্টেনশনই আমার ছিল না। আশা করছি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে ঝিল বলে, না আমি কোনোভাবেই ফিরে যাব না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কে দেবে আমাকে চাকরি? আমাকে এখানে চাকরি দেওয়ার মতন কেউ নেই, কারণ আমি পড়াশোনা জানি না। তাই আমি নিজের যোগ্যতা অনুযায়ী ব্যাঙ্গালোরে যে কাজটা পেয়েছি আমি সেটা করতেই যাব, আর আপনি আমাকে আটকাতে পারবেন না। সাক্ষ্য বলে, তুমি আমার কাছে থাকবে, আমি বুঝে নেব সবটা। আমার ফ্যামিলি যাই বলুক না কেন ঝিল, আমি তো তোমাকে ভালোবাসি, তো তুমি কেন আমার সাথে এরকম জেদ করছো বলো তো? একটা কথা না মনে রাখবে, যে আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তখন যে যাই বলুক না কেন তুমি কখনোই আমার জীবন থেকে হারিয়ে যাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এরপর ঝিল বলে, চৈতি ম্যাডামও তো বলেছিল যে আপনি ওনাকে ভালোবাসেন, তাই দুজনা মিলে বিয়ে করছেন। এসব কথা শোনার পরে কি করেই বা আমি আপনার সাথে থাকতাম বলুন তো? সাক্ষ্য বলে, যে মিথ্যে কথাগুলো বলেছে তার তো পানিশমেন্ট হবেই হবে, তুমি কিছু চিন্তা করো না, এই সব ব্যবস্থা করার দায়িত্ব আমার, আমি সব কিছু ঠিক করব। চৈতিকে আমি বিয়ে করছি না আর করবও না, ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল, ওকে আমি কখনোই ভালোবাসিনি, আর আমিও ওকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ যেহেতু আমি একজনকে অলরেডি ভালোবাসি, আর সেটা হলে তুমি। তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার কথা জাস্ট আমি ভাবতেও পর্যন্ত পারি না, আর তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না ঝিল, তোমাকে যে আমি ঠিক কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। এদিকে বিয়েবাড়ি সাক্ষ্য নেই বলে সবাই তো ব্যস্ত হয়ে গেছে। কোথায় চলে গেল সাক্ষ্য? সাক্ষ্য যে ঝিলকে ফিরিয়ে আনতে গেছে সেটা বাড়ির কেউই জানতে পারেনি। আর তখন সাক্ষ্য বলে,
জানি আমার বাড়িতে বিয়ের তোড়জোড় হচ্ছে, আর কয়েক ঘন্টা পরেই লোকজন আসবে, একটা ড্রামা তৈরি হবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনটা আমারই, সেটাকে দায়িত্ব করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমার, আর কারোর হতে পারে না। আমার বাড়ির লোক আমার ভালো করতে পারবে না কখনো, আর ভালো করতে হলে আমি নিজেরটা ভালো করতে পারবো। তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। একবার যদি তুমি ফিরে যাও তাহলে কারোর কিছু বলার সাহস থাকবে না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না। তোমার সাথে আমি নতুন করে সম্পর্ক শুরু করতে চাই, আর নতুন করে সম্পর্ক শুরু করতে গেলে যেগুলো দরকার এবার শুধু সেগুলোই হবে, আর অন্য কিছু হবে না। তোমাকে আমি ঠিক যেই সময় বলবো তুমি ঠিক সেই মুহূর্তে বিয়ের মণ্ডপে আসবে। তারপর চৈতিকে না, তোমাকে বিয়ে করব আমি। আগেরবার যেটা মন্দিরে হয়েছিল সবার চোখের আড়ালে, এইবার সেটা বিয়ের মণ্ডপে সবার চোখের সামনেই হবে, আর সেটা দায়িত্ব করে আমি করব। তুমি একদম ভয় পেও না। ঝিল তখন বলে, বড় মামি জানতে পারলে খুব অশান্তি করবে, ঠাম্মি দাদু এরা কিন্তু খুব রিয়্যাক্ট করবে। তখনই সাক্ষ্য বলে, যে যাই করুক না কেন সব কিছু দেখে নেওয়ার দায়িত্ব আমার। তুমি এসবের মাঝখানে এসো না। তুমি শুধু ভাবো যে তুমি নতুন করে আবারও সব কিছু শুরু করতে চলেছো, আর যেই শুরুটা হবে এবারে সবার আশীর্বাদ নিয়ে। এর মধ্যেই ঝিল কান্নাকাটি করতে থাকলে সাক্ষ্য নিজের রুমাল বার করে ঝিলের চোখের জল মুছিয়ে দেয়, আর বলে, অনেক কষ্ট পেয়েছো তুমি, আমিও অনেক কষ্ট পেয়েছি। তুমি মাঝে মধ্যে আমাকে যেভাবে অপমান করেছো, আমি অনেক ছোট হয়ে গেছি, কিন্তু আর তুমি কখনোই আমাকে অপমান করতে পারবে না। প্লিজ ঝিল, বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। এরপর গাড়িতে বসিয়ে দেয় ঝিলকে আর বলে, চলো এবারে সোজা বাড়ি। এরপরে ঝিল বলে, আপনি আরেকবার ভেবে দেখুন। আপনি বুঝতে পারছেন তো, আপনি রীতিমতো আগুন নিয়ে খেলছেন, পুড়ে যে কোনো মুহূর্তে ছারখার হয়ে যেতে পারেন। তখনই সাক্ষ্য বলে, আমার সাথে যা হবার হোক, তাতে আমার ভয় আসে না। সেরকম হলে আমি তোমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু আমি চৈতিকে বিয়ে করতে পারবো না। চৈতির কাছে আমি কোনোভাবেই যাব না, কারণ চৈতি শুধুই বন্ধু। এরপরেই বিয়ের মণ্ডপে চৈতির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই মিলে অনেক মজা করতে থাকে, কিন্তু এরপর সাক্ষ্যর খোঁজ পড়েছে। সাক্ষ্য কোথায় গেল, এটা নিয়েই সবাই বেশি কথা বলতে থাকে। চৈতি তখন ভাবে, সাক্ষ্য আবার কোথায় চলে গেল, কি যে করে না ছেলেটা। বিয়ের দিনেও কি এতটা উদাসীন থাকা ওর জন্য ঠিক হয়? আমাদের যে কতটা টেনশন হয় সেটা তো বুঝতে পারছে না। এরপরেই চৈতিকে সবাই মিলে বলে, সাক্ষ্য চলে এসেছে। সাক্ষ্য ঝিলকে নিয়ে এসেছে, কিন্তু ঝিলকে এখনো পর্যন্ত বিয়ের মণ্ডপে নিয়ে যাবে না, কারণ ঝিলকে আলাদাভাবে বিয়ের মণ্ডপে ঠিক সময়ে নিয়ে আসবে, যাতে চৈতির মুখোশ সবার সামনে খুলতে পারে। চৈতি যে অন্যায় করেছে ঝিলের সাথে আর সাক্ষ্যর সাথে, সেটা বিয়ের মণ্ডপে সবার সামনে প্রুভ করে দিতে পারে সাক্ষ্য। সেই জন্যই ঝিলকে এখনো পর্যন্ত বিয়ের মণ্ডপে নিয়ে আসেনি।